আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের কলেজ অ্যাডমিশন কোর্সের কেমিস্ট্রি যে পার্টটা আছে কোশ্চেন ব্যাংকের, মানে লাস্ট ইয়ারের কোশ্চেন ব্যাংকের, এইটা সলভ হবে। এবং এই কোশ্চেনগুলি নর্মালি আমাদের যে পড়ার কোশ্চেনগুলি আছে, মানে আমরা যে কোশ্চেনগুলি পড়ে আসছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার, ওই কোশ্চেনগুলি আসে, নতুন কোনো কিছু না। খুব যে বড় ক্লাস হবে এরকম না, খুবই ছোট্ট একটা ক্লাস হবে, খুবই ছোট্ট। বেশি কোশ্চেন নাই, হয়তো বা এখানে কয়টার মতন কোশ্চেন আছে, তিনটা, মনে হয় বড় জোর 35 থেকে 40টা কোশ্চেন হবে, ঠিক আছে? তো এই 35 থেকে 40টা কোশ্চেন সলভ করতে আমাদের যেই টাইম লাগে, খুব বেশি টাইম লাগবে না, খুবই কম সময়, বড় জোর 1 ঘন্টা, তবে 1 ঘন্টা লাগার কথা না, ঠিক আছে? আচ্ছা, আসো প্রথম কোশ্চেনে যাই। কি বলছে? 100 সিসি 0.8 মোলার দ্রবণ থেকে 0.3 মোলার দ্রবণ তৈরি করতে কত সিসি পানি মেশানো লাগবে? আচ্ছা, এখন আমাদের প্রথমে যেটা বলে দিছে, আচ্ছা এখানে কিন্তু ইংলিশ করে দিছে আমি, যে 0.3 মোলার সলিউশন ফ্রম 100 সিসি অফ 0.8 মোলার সলিউশন, হাউ মেনি সিসি অফ ওয়াটার মাস্ট বি অ্যাডেড। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের কোশ্চেনের মধ্যে V1 কত দেওয়া আছে, দেখি আমরা একটু। আমাদের কোশ্চেনের মধ্যে V1 দেওয়া আছে হলো 100 সিসি, সিসি মানেই কি আমাদের ml। আচ্ছা, এবার আমাদের কোশ্চেনের মধ্যে S1 কত দেওয়া আছে? S1 দেওয়া আছে হলো 0.8 মোলার, ওকে, এখানে কিন্তু একটা আছে। আচ্ছা, এবার আমাদের S2 কত দেওয়া আছে? S2 দেওয়া আছে হলো 0.3 মোলার। আর আমাদের এখানে কি বের করা লাগবে? V2 এর মানটা বের করা লাগবে। এখন একটু দেখো, এইখানে এই যে ফর্মুলাটা এখন ইউজ করব, এটা তোমাদের বইয়ের মধ্যে হুবহু ভাবে ছিল না, তবে আমরা এখানে এটা ইউজ করব। কিভাবে? তোমরা একটু কমন সেন্স কাজে লাগাও। এখানে এখানে একটা খুবই নর্মাল একটা সেন্সের কথা বলতেছি আমি, সেটা হলো এইখানে দেখো তো, প্রথম যে ঘনমাত্রা আর হলো আয়তন দেওয়া ছিল, এরপর আমি কি করছি? পানি মিশাইছি। পানি মিশানোর ফলে কি হয়? লঘু হয়ে যায় বা ঘনমাত্রাটা কমে যায়। বাইরে থেকে কি কোনো দ্রব্য অ্যাড করছি, মানে মোল সংখ্যার কি পরিবর্তন হয়েছে? নর্মাল একটা কথা, আমি খালি পানি অ্যাড করছি, কিন্তু ওই যে দ্রবটা যে ছিল, মানে ধরো তুমি এখানে লবণ নিয়ে রাখছো, লবণের ঘনমাত্রা, ঘনমাত্রা কার হয়? দ্রবর হয়। তো লবণের ঘনমাত্রা, লবণ কি বাইরে থেকে অ্যাড করছো? না। তার মানে দুইটা ক্ষেত্রে আমাদের মোল সংখ্যা সিমিলার। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি এটা লিখতে পারি না, n ইনিশিয়াল ইজ ইকুয়াল টু n ফাইনাল, এটা লিখতে পারি। এখন ইনিশিয়ালে আমাদের কাছে কি ছিল? ইনিশিয়ালি ছিল হলো এই S1V1। তাহলে এখান থেকে আমরা n ইজ ইকুয়াল টু s ইন্টু v, এই সূত্রটা দেখছি, এটা আমি ক্লাসে দেখাই নিয়ে আসছিলাম, ঠিক আছে? n ইজ ইকুয়াল টু কি লেখা যায়? S1V1 ইজ ইকুয়াল টু S2V2। এখান থেকে আমাদের বের করা লাগবে কি? V2 এর মানটা। তো V2 এর মানটা বের করার জন্য আমাদের কি হবে? এখানে S1V1 ডিভাইডেড বাই S2। এবার আসলে আমি মানগুলি বসাই। S1 এর মান কত? 0.8। V1 এর মান কত? 100। V2 এর S2 এর মান কত? 0.3। এখান থেকে আমরা V2 এর মানটা বের করতে পারবো না, আমার আশেপাশে কোনো ক্যালকুলেটর নেই। আচ্ছা, আমি একটু তোমাদের ক্যালকুলেশনটা করে বলি। 0.8, একটা মিনিট। আচ্ছা, এখানে আসতেছে হলো 266.67 ml। এটা কি আমাদের V2? এখন একটা নর্মাল কথা দিও, কোশ্চেনে কি চাইছে আমাদের? আমাদের কোশ্চেনে বলছে এখানে যে কত সিসি পানি মিশাতে হবে, মানে আমাদের এখানে বলছে কতটুকু পানি মিশানো হবে। আমাদের আগে পানি কত ছিল? 100 ml, এখন লাগবে কত? 266.7। তাহলে মিশানো লাগবে কত? এটা থেকে এটা বিয়োগ করে দিব না, সুতরাং মিশানো লাগবে। দেখো কত, 266.67 মাইনাস 100 ml, এটা কত হবে? এটাই হবে আমাদের আনসার। এটা হলো আমাদের প্রথম কোশ্চেন। এবার সেকেন্ড কোশ্চেন, K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ মান কত? আচ্ছা, আমি একটা কথা বলি, এটা আমাদের কোশ্চেন ব্যাংক সলভ, এই জিনিস তোমরা অলরেডি করে আসছো, এবং এই এই টাইপের কোশ্চেনে মুখস্থ থাকার কথা। আমি আমি এটা এখনো সলভ দেখাবো না, তোমরা এক্সরে করবা, এটা বাসায় SW। খালি আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার হবে হলো আমাদের, অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় হলো +6। অ্যান্সার কত হয়? অ্যান্সার হয় হলো +6। আর বাকিটা তোমাদের কি বাসায় SW। এরকম কোশ্চেন এখন তোমাদের পরীক্ষার আগে সলভ করে দেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এটা বলছে কোনটি হওয়া সম্ভব নয়, মানে কোনটা পসিবল না। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে প্রোপেন ইজ প্রডিউসড বাই হাইড্রোজিনেশন অফ প্রোপাইন। আচ্ছা, আমি একটু বলি,
প্রোপাইন প্রোপেন এগুলি কি বোঝানো হয় এগুলি একটু আমি ক্লিয়ার করি তোমাদের কাছে, এগুলি তোমরা সবাই জানো, তবুও একটু করি। আচ্ছা, কি বলছে এখানে? প্রোপিন বলছে। প্রোপিন বলছে প্রডিউস বাই হাইড্রোজিনেশন অফ প্রোপাইন। দেখো প্রোপাইন বলতে কি আমরা একে বুঝি না? হ্যাঁ, এটা হলো আমাদের প্রোপাইন। এখন এটার সাথে আমি যখন হাইড্রোজেন অ্যাড করবো এটাকে কি আমি হাইড্রোজিনেশন রিয়াকশন বলতেছি না? এখন এইখানে এই হাইড্রোজেনেশন রিয়াকশন দিলে কি হবে? এখান থেকে আমরা পাবো কি CH3 CH3। এটা কি? এটা হলো প্রোপেন। আর এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রোপাইন। তার মানে এখানে বলছে কি প্রোপিন পাওয়া যায় কই থেকে? এখানে বলছে প্রোপিন পাওয়া যায় কোথা থেকে? প্রোপাইন থেকে। বাট না, এটা ট্রু না, এটা ফলস। তার মানে বলছে নিচের কোনটি সঠিক না। তাহলে 1 নাম্বার। কেন এটা হবে? আমি এটা ক্লাসে দেখাইছিলাম। যদি আমরা এখানে, আমি আবারও বলি, যদি আমরা এখানে মানে এই সেম বিক্রিয়াটা জাস্ট প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিতাম তাহলেই কিন্তু বিক্রিয়াটা অন্যরকম হয়ে যেত, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ডাবল বন্ড পাইতাম। আমি এটা একটু হয়ে গেছে, আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে দিই, দাঁড়াও। দেখো প্রথম যে রিয়াকশন আমাদের এই যেখানে প্রোপাইন আছে এটার সাথে আমি হাইড্রোজেন অ্যাড করলাম। এখন এখানে দুইটা বিক্রিয়া হবে। প্রথম যে রিয়াকশন সেটা ধরো এখানে দেখালাম, আর দ্বিতীয় যে রিয়াকশন সেটা ধরো এইখানে দেখালাম। এখন এটার সাথে অ্যাড করলে কি হবে? এখান থেকে নর্মাল প্রভাবক ছাড়া অ্যাড করলে আমরা এখান থেকে পাবো হলো প্রোপেন। ওকে, মানে একক বন্ধন পাবো। এই দেখো মাঝখানে হলো আমাদের একক বন্ধন আছে। আর দাঁড়াও একটা মিনিট, আমাদের লেখাটা একটু এখানে ক্লিয়ার না। আর আর যদি আমরা এখানে প্যালাডিয়াম দিই, এটা আমি ক্লাসে দেখাইছিলাম, তার সাথে কাকে দিব? বেরিয়াম সালফেট দিই, তখন আমরা কাকে পাবো? তখন এখান থেকে পাবো হলো আমরা ডাবল বন্ড, মানে যখন একটা বন্ড ভাঙে তখন পাবো হলো আমরা প্রোপিন। কিন্তু এখানে বলছে হাইড্রোজেনেশন হওয়া লাগবে, বাট এটা ট্রু না, গেল এটা। এর পরের কোশ্চেন, কোন স্টেটমেন্টটা হলো সঠিক নয়? কোনটা ইনকারেক্ট? বলতে পারবা কোনটা ইনকারেক্ট? ইনকারেক্ট হবে এখানে এটা, দ্য পিএইচ অফ হিউম্যান স্কিন ইজ 3 to 4.1। মানে মানুষের ত্বকের পিএইচ কিন্তু 3 থেকে 4.1 হয় না, আর একটু বেশি হয়, ঠিক আছে? এটা মুখস্থ তত্ত্ব, এটা একটু মনে রাখা লাগবে তোমাদের। আচ্ছা 1 মিনিট, আগে প্রোপিন ইজ প্রডিউসড বাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অফ সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা এবার দেখো, এটা তোমাদের বাসায় এসডব্লিউ নিচের কোনটি সঠিক, এটা আসলে আমার সলভ করে দেওয়ার মতন কিছু নাই। এটা এসডব্লিউ এই কারণে এটা মনে হয় 4 হবে। বলছে যে নিচের কোনটি সঠিক? হ্যাঁ এটা 4 হবে। এটা তোমাদের বাসায় এসডব্লিউ, কারণ এগুলি হলো মুখস্থ তত্ত্ব, ঠিক আছে? আচ্ছা নিচের কোনটি সঠিক? জিঙ্ক ধাতুর উপরে কপারের প্রলেপ দেওয়া হয়, এটা ট্রু। অ্যানোডে জিঙ্কের জারণ হয়, অ্যানোডে সবসময় জারণ হয়, হ্যাঁ জিঙ্কের জারণ হয়, ঠিক আছে। ক্যাথোডে কপারের বিজারণ হয়, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, এটাও ট্রু। এখন এখানে একটু আমি কথা বলি, তোমাদের আগের ব্যাচটা ছিল ফুল সিলেবাসের, তোমরা হলো শর্ট সিলেবাসের, তো এই জন্য এই কোশ্চেনটা আসে। এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরের, এটা কিন্তু ফুল সিলেবাসের কোশ্চেন। তোমাদের ওই ফুল সিলেবাসের কোশ্চেন থেকে আসার সম্ভাবনা নাই বলা চলে। ওকে, পরে কোশ্চেন আসো। আচ্ছা কোনটা মুদ্রা ধাতু? এটা কি বোঝানোর কিছু আছে? দেখো কপার, এখানে কোনটি মুদ্রা ধাতু? কপার জিঙ্ক না। আচ্ছা এখানে মনে হয় আমাদের তোমাদের হলো অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে। এখানে মুদ্রা ধাতু কে কে হবে? মুদ্রা ধাতু হবে হলো কপার, সিলভার, গোল্ড, এই তিনটা। কোনো অপশনেই কিন্তু এই তিনটা নাই, আমাদের মুদ্রা ধাতু হবে কোনটা? এই তিনটা। ওকে আচ্ছা, আচ্ছা নিচের কোন আয়নের আকার সবচেয়ে বড়? এখানে সোডিয়াম দেওয়া আছে, এখানে সোডিয়াম প্লাস দেওয়া আছে। আমি তো অপশনগুলি বলি তোমাদের। এখানে প্রথমে দেওয়া আছে হলো সোডিয়াম প্লাস, এরপর অ্যালুমিনিয়াম 3+, এরপর ব্রোমিন মাইনাস। আচ্ছা এটা হবে ব্রোমিন মাইনাস। বুঝতেই পারছো কেন কোন আয়নের আকার সবচেয়ে বড় হবে? ব্রোমিন। ব্রোমিনের কক্ষপথ কয়টা? ব্রোমিনের কক্ষপথ কিন্তু এদের সবার থেকে বেশি, তাহলে ব্রোমিন মাইনাস বড় হবে। আচ্ছা এরপর বলছে নিচের কোন ক্রমটি সঠিক নয়? সঠিক চাই নাই, সঠিক নয় বলছে। ওকে আসো আমরা প্রথমটা দেখি। প্রথমটা কি বলছে? অ্যালুমিনিয়াম 3+ থেকে প্রথম অপশনটা এটা দাও, যে অ্যালুমিনিয়াম 3+, এটার থেকে ম্যাগনেসিয়াম 2+ বড়, এটা কিন্তু ট্রু। এবং সবচেয়ে বড় কে? সোডিয়াম প্লাস, এটা কিন্তু ট্রু।
এবার এটার উল্টা যদি কোনো জায়গায় থাকে তাহলে এটা ফলস। দেখো তো এই যে 4 নাম্বারটা, 4 নাম্বার অপশনে কি বলছে, অ্যালুমিনিয়াম 3+ হলো সবচেয়ে বড়, অ্যালুমিনিয়াম 3+ সবচেয়ে বড়, ম্যাগনেসিয়াম 2+ এরপর বড়, আর সোডিয়াম প্লাস হলো সবচেয়ে ছোট। কিন্তু এটা না, কিন্তু হয় না, অ্যালুমিনিয়াম 3+ উল্টা ছোট হয়, মানে আসল ক্রমটা হয় এটা। কিন্তু আমাদের কোশ্চেনে চাইছে কি কোনটি সঠিক নয়। আমি আবারও বলি, কোশ্চেনে কিন্তু এরকম ট্রিক্স থাকবে, কোনটা সঠিক নয় বলছে। আচ্ছা, এবং বলছে N2+O2+ 180 কিলোজুল, এখানে এখান থেকে NO2 হয় সাম্য বিক্রিয়া, তাপ হ্রাস করলে সাম্য অবস্থা কোন দিকে সরে যাবে। আচ্ছা, বিক্রিয়াটা কিন্তু আমরা অন্যভাবে লিখি, দেখো N2+O2, এই বিক্রিয়াটাকে যখন আমরা এইভাবে লিখতেছি, এই দেখো দুইটা NO2 উৎপন্ন হয়, তখন আমরা এটা ΔH এর মানটা এভাবে বলতে পারি না, এটা ΔH এর মান কত হবে, 180 কিলোজুল। এভাবে লেখা তো তোমরা সবাই জানো, 180 কিলোজুল। আচ্ছা, যেহেতু প্লাস হয়েছে সেহেতু এটা মান কি হবে, এটা কি তাপ হারি বিক্রিয়া হবে একটা, বা তাপ শোষী বিক্রিয়া হবে, মানে এন্ডোথার্মিক রিয়াকশন হবে। ওকে, এবার যেটা কথা, আমাদের কি বলছে, তাপ হ্রাস করলে, দেখো আমি যদি বিক্রিয়ার সামনের দিকে যাই, আমি যদি বিক্রিয়ার সামনের দিকে যাই তাহলে কি হবে, তাপমাত্রা কি হবে, হ্রাস পাবে না। কেন? কারণ বিক্রিয়াটা হলো তাপ হারি বিক্রিয়া। আর যদি উল্টা হয়, পিছনে বা পশ্চাতে, ঠিক আছে, এক্ষেত্রে কি হবে, তাপ উৎপন্ন হবে। এবার কি বলছে, বিক্রিয়ার তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া কোন দিকে যাবে। এবার তুমি বলো, আমরা যখন তাপমাত্রাটা হ্রাস করব তখন আমাদের তাপমাত্রা কি করা লাগবে, বাড়ায় দেওয়া লাগবে। এখন তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা কোন দিকে যাব, পিছনের দিকে যাব, তাহলে এটা কি হবে, এটা হবে হলো পশ্চাৎমুখী। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে পশ্চাৎমুখী বা ব্যাকওয়ার্ড। আমি ইংরেজিতে লিখে দিচ্ছি, এটা বাংলা লেখাপড়া হচ্ছে। অ্যান্সার কি হবে, ব্যাকওয়ার্ড। আমি আবারও বলি, বলছে তাপমাত্রা মানে তাপ হ্রাস করলে, তার মানে আমি তাপমাত্রা কমাই নিব, এমন দিকে যাওয়া লাগবে যেখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে কোন দিকে গেলে তাপ উৎপন্ন হবে, বিক্রিয়ার পশ্চাতে গেলে। আচ্ছা, এরপর কি বলছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 3d2 4s2। আসো এটা একটু আমরা করি। আচ্ছা, এর আগে কিছু দেওয়া নাই, দেখো তো 4s2 বা 3d তে ইলেকট্রন যায় কখন, 18 পর। তাহলে আমি ধরে নিলাম আগে এরকম আছে, এটা কিন্তু বুঝে নেওয়া লাগবে, আর্গন আছে এরকম করে, এরপর 4s এ 2টা, এরপর 3d তে 2টা। এবার তুমি বলো, এখানে 18টা ইলেকট্রন, এখানে 2টা, এখানে 2টা, তাহলে এখানে কে হবে, এটা কে হবে, এটা কি টাইটেনিয়াম না আমাদের 22, এটা কি টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস না, তাহলে এটা কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হবে, এটা হবে হলো টাইটেনিয়াম। গেল। এরপর নিচের কোন তথ্যটি ভুল, কি বলছে, ডাইক্লোরোমিথেন ইজ প্রোডিউসড বাই ক্লোরিনেশন অফ মিথাইল ক্লোরাইড, ইথেন ইজ প্রোডিউসড বাই হাইড্রোজেনেশন অফ ইথাইন। এটা সঠিক, মানে ভুল বলছে, আমি একটু বলি, এটা ট্রু। আচ্ছা, কনসেন্ট্রেটেড H2SO4 ইজ টু প্রোডিউস ইথিন টু ইথানল, হ্যাঁ এটাও ঠিক আছে। এরপর বলছে কনসেন্ট্রেটেড H2SO4 ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস ইথানোইক অ্যাসিড টু ইথানল। আচ্ছা, ডাইক্লোরোমিথেন ইজ প্রোডিউসড বাই মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, হ্যাঁ এই, এটা হলো ভুল। আমাদের এই প্রথম তিনটাই সঠিক, এটা 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 এই তিনটাই সঠিক, 4 নাম্বারটা ভুল। 4 নাম্বারটা কি বলছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ রিকোয়ার্ড টু প্রোডিউস ইথানোইক অ্যাসিড ফ্রম ইথানল, এটা ট্রু না। ইথানোইক অ্যাসিড থেকে ইথানল প্রোডিউস করার জন্য আমাদের মূলত জাইমান হাইড্রোজেন মানে দরকার হয়, তো এখানে সালফিউরিক অ্যাসিড দিলে হবে না, ঠিক আছে, গেল ওটা। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিশুদ্ধ ধাতু থাকে, এটি সত্য নাকি মিথ্যা, এটা ফুল সিলেবাস, এটা লাগবে না তোমাদের। হ্যাঁ, আগের সালে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তবে এটা ফুল সিলেবাসের কোশ্চেন আসার সম্ভাবনা তোমাদের নাই। তাও যেহেতু এটা আসছে, আমি এটা সলভ করাই দিচ্ছি। দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে বিশুদ্ধ ধাতু থাকে। আচ্ছা, অ্যানোডে নর্মালি কি হয়, এটা 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 তোমাদের পড়া না, এটা শুনে রাখো, এটা লাগতে পারে। সেটা হলো, অ্যানোডে কি হয় নর্মালি, জারণ হয়। আর জারণ মানে কি, অক্সিডেশন, ঠিক আছে। আর জারণ মানে কি, জারণ মানে হলো ইলেকট্রন ত্যাগ করা, ঠিক আছে।
যার মানে হলো ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন ছেড়ে দেওয়া। এখন ইলেকট্রন ছেড়ে দিতে চায় কে তড়িৎ বিশ্লেষণের সময়? তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন ছেড়ে দিতে চায় কে? অধাতু। তার মানে অ্যানোডে সবসময় বিশুদ্ধ ধাতু থাকে, এটা সত্যি না, এটা হলো ফলস। এটা তোমাদের লাগবে না, আমি আবারও বলতেছি, এটা তোমাদের লাগবে না। গেল। জিঙ্কের সাথে এসএল এ বিক্রিয়া করলে এসটিপিতে কত অণু হাইড্রোজেন উৎপন্ন হয়? আশা করি এই আমাদের জিঙ্ক, এই আমাদের HCl, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এখান থেকে উৎপন্ন করবে জিঙ্ক ক্লোরাইড প্লাস H2। এটা সমতা করলে আমাদের 2 অণু হয়। কি বলছে? জিঙ্কের সাথে এসএল এর বিক্রিয়ায় কত অণু হাইড্রোজেন উৎপন্ন হয়? কত অণু হচ্ছে? এই যে 1 মোল উৎপন্ন হচ্ছে, 1 মোল উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, এটাই হবে 1 মোল অ্যান্সার। ওকে। এখানে কোশ্চেনে কোনো ডাটা দেওয়া ছিল কিনা? ইফ জিঙ্ক রিঅ্যাক্টস হাউ মেনি মলিকিউলস অফ, হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, কত অণু বলছে, এটাই হবে অ্যান্সার। অথবা তোমরা আরেকভাবে বের করতে পারো, এখানে 1 মোল 1 মোল ধরে, তবে এটা ধরে করা লাগবে না, এখান থেকে 1 মোল উৎপন্ন হয়, এটা লিখলেই হবে, আর কিছু লাগবে না। ওকে। আচ্ছা, এটাও তোমাদের SW। বহু নির্বাচনী যেগুলি তথ্যমূলক সেগুলি তোমাদের SW দেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমাদের দেওয়া আছে হলো একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া জানি কি হয়? এক কম কার্বন বিশিষ্ট একটা মানে আমার মানে অ্যালকেন প্রস্তুত হয়। যদিও এটা সত্যি না, অ্যালকেন বাদেও অনেক প্রস্তুত হতে পারে। একটু দেখো এইখানে আমাদের কার্বন আছে কয়টা, মানে কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। তাহলে এটা যখন ডিকার্বক্সিলিত হবে তখন কার্বন পাবো কয়টা? 2টা। আর 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন কে? আমাদের এইটা না? হ্যাঁ, এটা হলো আমাদের অ্যান্সার। ওকে। আচ্ছা, নিচের কোনটি ক্যালসিয়াম অক্সাইডের সাথে উত্তাপে বিক্রিয়া করে 3টি উৎপাদ গঠন করে? আচ্ছা, এখানে দেখো, এখানে আমি একটু এলিমিনেট করে যদি আমি এই কোশ্চেনটা সলভ করি তাহলে আমাদের জন্য বেটার হয়। NaCl কে যখন তুমি ক্যালসিয়াম অক্সাইডের সাথে দিবা তখন এটা হবে না। দেখো সবচেয়ে বড় যৌগ কোনটা? এটা না? তাহলে এখানে কি হবে? এখানে হবে হলো কপার নাইট্রেট। এবার আমাদের কোশ্চেন বলছে নিচের কোনটি ক্যালসিয়াম অক্সাইডের সাথে উত্তাপে বিক্রিয়া করে 3টি উৎপাদ গঠন করবে? এখান থেকে হবে হলো NaCl, NH4Cl। কেন এটা হচ্ছে? দেখো NH4Cl কে আমাকে বলছে উত্তপ্ত করা লাগবে, উত্তপ্ত করার জন্য আমি ক্যালসিয়াম অক্সাইড কাজে লাগাইছি, ঠিক আছে। এখন এবার আমি এখানে একটা নর্মাল একটা কথা বলি, এই NH4Cl যখন আমার ক্যালসিয়াম অক্সাইডের সাথে উত্তপ্ত হবে তখন এখান থেকে ভেঙে আমাদের বিভিন্ন উৎপাদ তৈরি হবে। নর্মালি কি হয়? NH4+ থাকে আর Cl- থাকে। যেহেতু এখানে ক্যালসিয়াম অক্সাইড আসছে সেহেতু এখান থেকে উৎপন্ন হবে কি কি? এখানে প্রথমে উৎপন্ন হবে হলো NH3, NH4 থেকে NH3 আলাদা হয়ে যাবে, এরপর এখান থেকে উৎপন্ন হবে হলো ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড, NH3 আলাদা হয়ে যাবে এবং হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখান থেকে উৎপন্ন করবে কি? পানি। ওকে। আচ্ছা, এরপর বলছে পেট্রোলিয়ামের আংশিক পাতন স্থনাঙ্ক ক্রম ও ব্যবহার নিয়ে একটি প্রশ্ন এসেছে, নিচে এই সম্পর্কিত একটি চার্ট দেওয়া হলো। তো এখানে চার্টটা মিসিং, এটাও তোমাদের বাসায় একটু SW থাকবে। আচ্ছা, তোমাদের মনে হতে পারে এখানে সলভ করতে এসে আমি এতগুলি SW কেন দিচ্ছি? এগুলি হলো তোমাদের মুখস্থ পড়া, মানে বোঝানোর কিছু নাই। এখন তোমাদের পরীক্ষা হলো আর মনে হয় আগস্টের 7 তারিখের আমি শুনছিলাম। এখন তো বেশি কিছুদিন নাই, 1 মাসের মতন আছে। এখন এই 1 মাসের মধ্যে তোমরা যদি মুখস্থ জিনিস আমি তোমাদের সলভ করে দিই তাহলে এটা বেটার হবে না, ঠিক আছে। এই জন্য তোমাদের আমি সলভ করতে দিচ্ছি। আচ্ছা, এবার হলো হলিক্রসের কোশ্চেন। এখানে কি বলছো? Z3+ এর ইলেকট্রন বিন্যাস হলো এটা। আচ্ছা, আগে আমরা একটু করি, এখানে ইলেকট্রন আছে কয়টা? দেখো এখানে যদি আমরা করি, এটা আমি দেখে বুঝছি কি হবে, তোমরা বুঝতে পারলে তো ভালো। দেখো এই 3p6 পর্যন্ত ইলেকট্রন আছে 18টা, এরপর 3d5 এ ইলেকট্রন আছে 5টা, তাহলে কয়টা হলো? 23টা। আর যেহেতু বলছে Z3+ বলছে, Z3+ 3+ মানে কি 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে না? তার মানে এর প্রোটন সংখ্যা কত হবে? এর প্রোটন হবে কয়টা? 26টা। এবার 26টা প্রোটন কার হয়? 26টা প্রোটন নরমালি হয় কার? আয়রনের, ফেরামের। তাহলে বলছে জেড মৌলটা কি? প্রথম অ্যান্সার হলো এটা হলো ফেরাম হবে। মৌলটার গ্রুপ আর পর্যায় কত? ফেরামের গ্রুপ আর পর্যায় আই গেস তোমরা নির্ণয় করতে পারবা। তাও আমি বলে দিই, দেখো ফেরামের যদি আমি নর্মাল ইলেকট্রন বিন্যাস করি 26, তাহলে শেষ কক্ষপথের কি হচ্ছে? এখানে আর্গন পর্যন্ত আটকানো যায়, এরপর 4s2 3d6। এবার বলো এটার পিরিয়ড বা পর্যায়কে ইংরেজিতে বলা হয় কি? পিরিয়ড। পিরিয়ড বানাম তো ভুলে গেছি আমি। পিরিয়ড কত? 4। আর যদি গ্রুপ বলো
যেহেতু ডিতে গেছে শেষ ইলেকট্রনটা, তাহলে কি হবে এস প্লাস ডি। এসে ইলেকট্রন 2টা, ডিতে 6টা, তাহলে কত হবে 8। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে একই পর্যায়ে জেড এর পরের মৌলের সংকেত কি? আচ্ছা, জেড এর পরের মৌলের সংকেত কি হবে বলতো? মানে ফেরামের পরের মৌলটা কি হবে? ফেরামের পর কে আসে এটা তোমরা বের করতে পারবে না। ফেরামের পর কে আসে এটা তোমাদের পারার কথা। ওকে, আচ্ছা, X3+ এর ইলেকট্রন বিন্যাসে এতটাই ইলেকট্রন আছে, এখানে বলছে এক্স মৌলটাকে। আবার এখানে ইলেকট্রন গুনি, এই যে এখানে যদি বলি এখানে ইলেকট্রন আছে কয়টা? 16টা, সরি 18টা। আর ওই ডিতে আছে কয়টা? একটা। তাহলে মোট কয়টা হলো? মোট 19টা। মানে এইখানে মোট ইলেকট্রন আছে হলো 19টা, ডি ডি সহ আর কি। এখন আর 3+ আছে, তাহলে 19-এর সাথে 3টা যোগ করলে কত হয়? 19-এর সাথে 3টা যোগ করলে হয় হলো আমাদের এখানে 22টা। তাহলে এক্স মৌলটা হবে হলো আমার টাইটেনিয়াম। আচ্ছা, এরপর বলছে 3d5 4s1 3d10 4s1 ইলেকট্রন বিন্যাস দুটি যথাক্রমে কোন মৌলের? এটা তোমাদের এখনই দেখে বোঝার কথা। 3d5 4s1 এটা কার হয়? এটা হয় ক্রোমিয়ামের। আর এটা কার হয়? এটা হয় হলো কপারের। এটা আমরা ক্লাসের মধ্যে খুব সুন্দর মতন দেখে আসছিলাম। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন, পরমাণুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কক্ষপথের শক্তি যথাক্রমে E1 E2 E3, ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 λ2 λ3 হলে তরঙ্গদৈর্ঘ্য অধক্রম অনুসারে সাজাও। ঠিক আছে, এখানে বলছে কি তরঙ্গদৈর্ঘ্য অধক্রম অনুসারে সাজাও। আচ্ছা, এই কোশ্চেনটা কি? এখানে আমাদের বলছিল তরঙ্গদৈর্ঘ্য অধক্রম অনুসারে সাজাও। এখানে আমাদের তরঙ্গদৈর্ঘ্য কোনটা মনে হবে এটা আমাদের লাগবে। এখন আমি একটু বলি, এখন নরমালি হয় কি আমাদের E1 E2 আর E3 এর মধ্যে কোনটা বড়? আগে আমরা সূত্রটা দেখি। E = আমরা কি জানি? hc/λ। এবার E এর সাথে তাহলে ল্যামডার সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। E এর সাথে ল্যামডার সম্পর্ক কিরকম আমাদের? ব্যস্তানুপাতিক। এখন তোমরা একটা কথা বলো, যেটা আমাদের বড় হবে, আমাদের E যদি বড় হয়, ধরো E1 বড় হচ্ছে, তাহলে E1 কি হবে? মানে λ1 কি সবচেয়ে ছোট হবে না? এখন এর মধ্যে সবচেয়ে বড় হয় কোনটা? সবচেয়ে বড় হয় এদের যদি ক্রমটা বলি আমি, E1 সবচেয়ে বড়, এরপর E2, এরপর E3। তাহলে বলো তো এখানে কি হবে? উল্টাটা হবে, λ3 সবচেয়ে বড়, এরপর λ2, এরপর λ1। ঠিক আছে, এটা হলো আমাদের ক্রম। আমাদের মানে এনার্জির মানটা নেগেটিভ হয়, তো মানটা বড় হলেও নেগেটিভ হওয়ার কারণে ওইটা ছোট হয়ে যায়। ঠিক আছে, গেল এটা। এরপর KMnO4 এর ম্যাঙ্গানিসের জারণ মান কত? এটা তোমরা পারবা, এটা হলো +7। এইটা এখন আর দেখানোর কিছু নাই। ওকে, গেল 27। X প্লাস সোডা লাইম, এখান থেকে CH4 পাই প্লাস Y পাই। ওয়াইটা কি হবে? দেখো, যে কোনো কারোর সাথে সোডা লাইমে যখন বিক্রিয়া করবে এখান থেকে একটা জিনিস পাওয়া যায় না? ওয়াই মানে কি হবে? সোডিয়াম কার্বনেট। বলছে এক্স যৌগটাকে আমি 1 কার্বন বিশিষ্ট পাইছি, তাহলে এখানে কি হবে? 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড থাকবে, তাহলে কি হবে? CH3, সোডিয়াম ইথানয়েড আর কি, CS CH3 COO। ওকে, ওয়াই এর আণবিক ভর ও সংকেত লিখে দিলাম, আণবিক ভরটা বের করবা। এরপর বলছে এক্স অম্লীয়, ক্ষারীয় নাকি উভধর্মী? এক্স কে আমাদের এখানে এটা হলো এক্স। এবার বলো, আমরা এখানে পাইছি হলো CH3 COO। ঠিক আছে, এখন এইটা আমাদের আসছে কই থেকে এটা আমি একটু দেখাই। দেখো, CH3 তোমরা এই বিক্রিয়া হয়তো সবাই করে আসো, CH3 COOH এই অ্যাসিড এবং তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের দুজনকে যদি আমি মিশাই তাহলেই কি আমি এটা পাবো না? এবার বলো তুমি, এটা কি? এটা কি ক্ষারীয়? ক্ষারীয় মানে কি? বেসিক। আর এটা অম্লীয়, অম্লীয় মানে কি? অ্যাসিডিক। এবার এই যে বান্দা আছে এটা হলো একটা দুর্বল অ্যাসিড। এটা কি? একটা দুর্বল অ্যাসিড। আর এটা কি? একটা স্ট্রং বা সবল বেস। স্ট্রং বা সবল বেস। এখন এই দুজন যখন এটা উৎপন্ন করবে তখন এটা কি হবে? স্ট্রং বেস আর দুর্বল অ্যাসিড মিলিত হয়ে এটা অবশ্যই ক্ষারীয় হবে বা বেসিক হবে। তাহলে এটা কি হবে? অবশ্যই বেসিক। ওকে, গেল এটা। এরপর নিচের কোন যৌগটি থেকে সরাসরি ইথানল প্রস্তুত করা সম্ভব? আচ্ছা, আমাদের এখানে ইথানলের কথা বলছে, মানে কি একটা অ্যালডিহাইড, এটা হবে হলো আমাদের সেটা। আমরা যদি এটাকে বিজারণ করি তাহলে আমরা ইথানল পাই। আমি আবারও বলি, ক্লাসটা দেখো তোমরা পারবা। এটাকে আমরা যদি বিজারণ করি তাহলে আমরা কি পাবো? ইথানল পাবো। ওকে, বোর পরমাণু মডেল অনুযায়ী কোন কণার বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম? সক্ষম বলছে, অক্ষম বলে নাই।
আচ্ছা, হিলিয়াম প্লাস, এখানে ইলেকট্রন কয়টা আসো বের করি। হিলিয়াম প্লাস, হিলিয়ামের নর্মালি ইলেকট্রন দুইটা আর একটা প্লাস। এইচ প্লাসে ইলেকট্রন কয়টা? 0টা। লিথিয়াম প্লাসের ইলেকট্রন কয়টা? 2টা। বেরিলিয়াম প্লাসের 2টা। তাহলে কোনটা সম্ভব? হিলিয়াম প্লাসের সম্ভব। বুঝতে পারছো? এটা কিন্তু খুবই খুবই ফেমাস এবং নর্মাল একটা কোশ্চেন। ওকে, এটা খুবই ফেমাস এবং নর্মাল একটা কোশ্চেন গেল এটা। আমরা এর পরের কোশ্চেনটাই যাই। 4d 5s 4s 4s 4p, এই অরবিটালগুলোর শক্তিক্রম ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজানো লাগবে। ঠিক আছে, এবার 4d, 4d তে n প্লাস l এর মান কত হয়? এখানে n এর মান কত? 4। d মানে l এর মান কত? d এর জন্য l এর মান কি হয়? sp, s এর জন্য 0, তাহলে এটার জন্য কি 2 হবে না? তাহলে কত হবে? 6 গেল এটা। এরপর আছে 5s, 5s এর জন্য n প্লাস l এর মান কত হবে? 5 প্লাস 0 is equal to 5। এরপর 4s, 4s এর জন্য n প্লাস l এর মান কত হবে? 4 প্লাস 0 মানে 4। এরপর 4p, 4p এর জন্য n প্লাস l এর মান কত হবে? 4। p এর জন্য কত? 1, তাহলে এটা কত হবে? 5। এবার তুমি বলো, মানে ঊর্ধ্বক্রম বলছে, তাহলে ছোট থেকে বড় সবচেয়ে ছোটকে 4s এটা। এরপর 5, এরপর দেখো 5s আর 4p আছে, তাহলে কোনটা হবে? 4p হবে, কারণ দুইজনের মান সমান, যার কক্ষপথ ছোট সে হবে ছোট। 5s, এরপর হলো 5d। ওকে, মরিচার রাসায়নিক সংকেত কি? Fe2O3 ইন্টু NH2। ঠিক আছে, 10 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণে দ্রবের পরিমাণ বের করো। এবার আমাদের ডাব্লিউ বের করতে বলছে, সূত্র কি? SMV/1000। এবার এস এর মান কত? এস এর মান হলো 0.1। সোডিয়াম কার্বনেট বলছে, সোডিয়াম কার্বনেটে এম এর মান কত? 106। ভি এর মান কত? 100 ডিভাইডেড বাই 1000। এবার এটা কাটাকাটি করলে কত হয়? 10। ঠিক আছে, এটা কাটাকাটি করলে 10 পাওয়া যায়, এটা তো জানো। এবার দেখো উপরে আছে 106, নিচে আছে কি 100 না? কিভাবে 100? নিচে 10 আছে, 0.1 কে আমি 1/10 লিখতে পারি, তাহলে 10 গুণ 10 করলে এটা হয়। আর 100 কে যদি 106 কে যদি আমি এটা দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? 1.06 গ্রাম। এটা হবে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেটর ছাড়াই কিন্তু করা যায়। ঠিক আছে, হলিক্রসে মাঝে মাঝে ক্যালকুলেটর নাও নিতে পারে। আচ্ছা, নিচের কোনটি সাধারণ তাপ ও তাপমাত্রা চাপে কঠিন অবস্থায় থাকে? কার্বন ডাইঅক্সাইড কি গ্যাসীয় অবস্থা হয়? এটা তো জানি। আচ্ছা, এখানে এটা হবে সি, ন্যাপথলিন। ন্যাপথলিন হলো সাধারণ ন্যাপথলিন, বাসায় তো দেখছো, কঠিন থাকে না, একবারে এখানে শেষ। ইথানল মানে সরি মিথানল, এটা লিকুইড থাকে। তারপর হলো এখানে ইথানল আছে, এটাও লিকুইড থাকে। নিচের কোনটি থেকে সরাসরি CH4 প্রস্তুত করা সম্ভব? এই যে এটা থেকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। এটা দিয়েও যায়, কিন্তু এটা দিয়ে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। কোন মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। শেষ। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি কার? ফ্লোরিনের। এটাও আমি ক্লাসে দেখাইছিলাম, শোনো। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় হলো 4.0, অক্সিজেনের হয় হলো 3.5, আর নাইট্রোজেনের হয় হলো 3.0 গেল এটা। এরপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া করে। আচ্ছা, এখানে বলছে সমতাকৃত সমীকরণে মোল অনুপাত কত? আসো এবার একটু দেখো, আমি একটু এখানেই সমতা করি। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, এখানে LCl3 পাইছি। ঠিক আছে, এবার দেখো এখানে ক্লোরিন হয়েছে কয়টা? 3টা। আচ্ছা, আমি একটু নিচে লিখি। এবার একটু দেখো, এখানে অ্যালুমিনিয়াম একটা মিলছে, এখানে ক্লোরিন 3টা, তাই আগে 3 দিছে, মিলছে। এবার হাইড্রোজেন এখানে হয়েছে কত? 3টা আর 3টা 6টা, তাহলে এখানে কত দেওয়া লাগবে? 3 দেওয়া লাগবে। বাকি সবাই মিলে গেছে। ঠিক আছে, কি বলছে? সমতাকত সমীকরণে মোল অনুপাত কত? এবার অনুপাত বের করতে পারবো না, 1:3:1:3।
ঠিক আছে। আচ্ছা, কি বলছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যৌগে OH3 এর শতকরা সংযুতি 84.21 হলে অ্যালুমিনিয়াম 3+ এর শতকরা পরিমাণ কত? এটা পারার কথা। এইটা যদি 84.21% হয় তাহলে বাকিটা কি অ্যালুমিনিয়াম 3+ আছে না, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর পরিমাণ কি হবে? 100 মাইনাস 84.21%, এখান থেকে যেটা আসে, ঠিক আছে, 15.79% হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর এখানে বলছে যে সমতাগত বিক্রিয়াতে সমীকরণ লেখা এবং উৎপাদের মোল অনুপাত বের করো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে Al2O3 এর সাথে কার বিক্রিয়া দিছি? এটা। তাহলে এখান থেকে পানি উৎপন্ন হয় বলছে প্রথমে, তার সাথে এক্স, তাহলে বলো তো বাকি আছে কে? AlCl3, ঠিক আছে। এটা হলো আমাদের সমতাকৃত সমীকরণ। এবার আমাদের একটু কল লাগবে। দেখো এখানে আমাদের ক্লোরিন আছে 3টা, এখানে বানানো লাগবে কয়টা? 3টা। বুঝতে পারতেছো? দেখো এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, তাই এখানে কি কল লাগবে? 2। এবার ক্লোরিন হয়েছে কয়টা? 3 দুগুণী 6টা। এবার হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? দেখো তো 6টা হয়েছে, তাহলে এখানে কত দেওয়া লাগবে? 3। এই যে আমাদের বিক্রিয়া মিলে গেছে অলরেডি। আচ্ছা, এটাও তোমাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন। AgNO3 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ প্রলেপনে ক্যাথোডে সংঘটিত বিজারণ বিক্রিয়াটি লেখো। এখন একটু বলি, জারণ মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। আর বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। এবার দেখো এটার মধ্যে কে কে থাকে? এটা আর এটা। এবার তুমি বলো বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে কে? বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। জারণ মানে ছাড়ন, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে। এবার দেখো তো কার ইলেকট্রনের দরকার আছে? Ag প্লাসের কাছে কি ইলেকট্রন একটা কম না? প্লাস মানে কি? ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে গ্রহণ করবে কে? এই না। তাহলে দেখো এখানে Ag প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তরিত হবে? Ag তে রূপান্তরিত হবে, ঠিক আছে। এই বিক্রিয়াটা লিখতে বলছে, লিখলাম। অ্যালুমিনিয়ামের তড়িৎ ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? আচ্ছা, ক্যাথোডে না সবসময় জারণ বিক্রিয়া ঘটবে, এটার অ্যান্সার হবে জারণ বিক্রিয়া। ক্যাথোডে আমি আবারও বলি সবসময় জারণ বিক্রিয়া ঘটবে। আমি একটু আগে একটা কথা বলে আসছিলাম, সেটা হলো অ্যানোডে সবসময় কি হয়? জারণ হয়। আর ক্যাথোডে কি হবে? বিজারণ। তাহলে অ্যালুমিনিয়াম থাকলে বিজারণ বিক্রিয়া কি হবে? এই যে অ্যালুমিনিয়াম 3+, এটা আমি আবারও বলি এটা ফুল সিলেবাস লাগবে না, 3টা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম রূপান্তর হবে। পরে কোশ্চেন, নিচের কোন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা বেশি? দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের অণুর মধ্যে কিরকম হয়? এই যে 2টা, ঠিক আছে। আমি একটু বলি, H2 আছে, H2 অণুগুলি কিরকম হয়? এই যে 2টা একসাথে লাগানো অবস্থায় থাকে, ঠিক আছে। এরপর কি আছে? P4, P4 এ কিরকম হয়? এই যেটা হলো P4। এরপর আছে S8, S8 এ 8টা অণু একসাথে থাকে, তাহলে সবচেয়ে বেশি কি হবে? 8টা। এটা মুকুট আকৃতির হয়, ঠিক আছে। এটা কি আকৃতির হবে? এটা হবে হলো মুকুট আকৃতি। এই যে উপরে একটা থাকে, নিচে একটা, উপরে একটা, নিচে একটা, উপরে একটা। এই যে এটা এরকম করে একে অপরের সাথে কানেক্টেড থাকে। এরপর নিচে এরকম একটা, এই যে এরকম করে কানেক্টেড থাকে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের 8টা, তাহলে এটার মধ্যে সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ? এটা হবে ম্যাঙ্গানিজ। এটা তোমাদের এখন পারা কথা। কপারের ক্ষেত্রে ফুল ফিল আপ থাকে, ফেরামের ক্ষেত্রে 6টা থাকে। আমি আবারও বলি, এটার ক্ষেত্রে থাকে হলো 3d5, যেটা হলো অর্ধপূর্ণ। আর ফেরামের ক্ষেত্রে কি হয়? ফেরামের ক্ষেত্রে থাকে হলো 3d6। আর এটার ক্ষেত্রে কি হয়? এটার ক্ষেত্রে হয় হলো 3d10। তাহলে অর্ধপূর্ণ কোনটা? ম্যাঙ্গানিজেরটা। এরপর এক্স এর সাথে আমরা কনসেন্ট্রেটেড মানে হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে এখানে CH2 এখানে এক্স এর মান বের করতে বলছে। এখন এক্সটা আমাদের কি হবে বলতো? ইথানল হবে না? এই বিক্রিয়া আমরা পরে আসছে না? তাহলে এখানে কি হবে? একটা অ্যালকোহল হবে, CH3CH2OH। এটার সাথে আমরা কি করছি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছে। এবার কি করছে? এটার মধ্যে থেকে এটা ডাবল বন্ডটা নিয়ে নিছে, ঠিক আছে। এইটা হয়ে এখান থেকে পানি উৎপন্ন করছে। এই আচ্ছা, এরপর বলছে এখান থেকে ওয়াই কি? এটা তো খুবই সহজ একটা বিক্রিয়া। এখান থেকে ওয়াই কি হবে? এই বিক্রিয়া থেকে হাইড্রোজেন দিলে কি হবে? এখান থেকে CH3CH3, ওকে।
আচ্ছা, এটা পারার কথা ভাই। 10 100 ml সালফিউরিক অ্যাসিডের এত গ্রাম থাকলে তাহলে এস কত? তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে? 1000 W ডিভাইড বাই এমভি। এবার ডাব্লুর মান কত? 9.8। এম এর মান কত? 98। ভি এর মান কত? 100। এবার দেখো, এবার এই 100 সাথে উপরের এটা কাটাকাটি যায়, তাহলে কত হয়? 10। তাহলে 10 ইন্টু 9.8 কত হবে? 98 ডিভাইডেড বাই 98, তাহলে কত হবে? 1 মোলার। আমি আবারও বলি, এই 100 সাথে 1000 কাটাকাটি গিয়ে উপরে 10 থাকে, 10-এর সাথে 9.8 গুণ করলে 98, তারপর এটাকে ভাগ করলে এটাই হয়। যে যৌগ থেকে পিভিসি উৎপন্ন হয় সেটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? তাহলে কি বলছো? যে যৌগ থেকে পিভিসি উৎপন্ন হয় সেটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এখন দেখো, পলিভিনাইল ক্লোরাইড কোথা থেকে উৎপন্ন হয়? পলিভিনাইল ক্লোরাইড এটা কি এখান থেকে উৎপন্ন হয় না? এখান থেকে উৎপন্ন হয় না? এটা থেকেই না পিভিসি উৎপন্ন হয় তাপমাত্রা চাপ দিলে। তাহলে তখন কি হয়? এটা হলো এনটা লাগে। এবার বলো, ডাবল বন্ড থাকলে এটা কি সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত? এটা হবে হলো সম্পৃক্ত। ওকে। অ্যামোনিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি? অ্যামোনিয়াম কার্বনেট বলছে না? এটা কি হবে? NH4। এটা অ্যামোনিয়াম, তার সাথে কার্বনেট থাকবে CO3। কার্বনেটের যোজনী কত? 2। তাহলে এই যে এটা অ্যামোনিয়াম কার্বনেট। ঠিক আছে। এরপরে বলছে জেড, এটা থেকে H+ উৎপন্ন হয় এবং এটা হয় জেড কোন একটা অ্যাসিড। তাহলে বুঝতেই পারছো জেড কোন অ্যাসিড হবে? 2 কার্বন বিশিষ্ট, তার মানে কি? ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, জেডের সাথে ধাতুর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় হবে? আচ্ছা, এই যে আমাদের অ্যাসিডটা আছে, এটার সাথে বলতেছে ধাতুর বিক্রিয়া হবে, অনলি মেটাল। ওকে। এটার সাথে ধাতুর বিক্রিয়া হলে কি হবে? দেখো, এটা প্লাস, এই যে এইচ হবে প্লাস, আর এই পুরোটুক কি হবে? মাইনাস। ধাতুরা সবসময় কি হয়? কাকে আকর্ষণ করে? ধাতুরা তো প্লাসই হয়। তাহলে এই CH3COO মাইনাস কে ধরবে? এনে। আর এই হাইড্রোজেন তো একা থাকবে না, তাই এটা কি করবে? হাফ মোল H2। এবার কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস। কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? কি বলছে? গ্যাস বলছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে। ক্রোমিয়ামের জারণ মান কত? এইটা তো কোশ্চেন মানে কমপ্লিট না। ক্রোমিয়ামের জারণ মান অনেক হইতে পারে, +6 হইতে পারে, +5 হইতে পারে, +4 হইতে পারে। যোগ লাগতো এটা। ঠিক আছে। এখানে কয়টি বন্ধন থাকে? নেপথলিনের গঠন, নেপথলিনে কয়টি বন্ধন থাকে? নেপথলিনের গঠন গঠন মনে আছে না? C10H8 বন্ডস। আচ্ছা, এটা তোমরা একটু বাসায় হিসাব করো। ঠিক আছে। টলোইনের গঠনে বলছে কয়টি বন্ধন ইলেকট্রন আছে। ঠিক আছে, বন্ধনে কয়টা ইলেকট্রন আছে এটাও তোমাদের বাসায় যাবলো, এটাও পারার কথা। না পারলে তোমরা বলো, আমি আবারও বলতেছি, না পারলে আমাদের যে কলেজ এডমিশনে পোস্ট আছে ওটা বলে দিও, আমি এখানে অ্যান্সার করে দেবো না। তবে এখন এগুলি পারার কথা। ঠিক আছে। আচ্ছা, কি বলছে? হুইচ ক্যান বি সেপারেটেড বা পিউরিফাইড ইউজিং দ্য প্রিন্সিপাল অফ এভাপোরেশন অর কনডেনসেশন। আচ্ছা, বলছে এই দুজনের মধ্যে কোনটাকে হলো আমরা বাষ্পীভবন এবং ঘনীভবন নীতির মাধ্যমে পৃথক বা বিশুদ্ধ করতে পারি? এটাও তোমাদের চলো, এটাও মুখস্থ পড়া। আমি আবারও বলতেছি, মুখস্থ পড়া নিয়ে আমি এখানে কথা বলতেছি না। ঠিক আছে। সেন্ট জোসেফের কোশ্চেন আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? এটা খুবই সহজ একটাই। ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা কি পাই? মনে আছে? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পাই? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখান থেকে কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। গেল এটা। এরপর লোহার উপর সিলভারের প্রলেপ দেওয়ার বিক্রিয়াটি লেখো। লোহার উপর সিলভারের, এটা ফুল সিলেবাস। লোহার উপর সিলভারের প্রলেপ দেওয়ার বিক্রিয়াটি লেখো। আচ্ছা, লোহার উপরে সিলভারের প্রলেপ দেওয়ার বিক্রিয়াটা যে হবে, এটা নর্মালি এই যে এরকম হয়। এই যে আমাদের Ag+ আছে, এটা ইলেকট্রন গ্রহণ করে Ag-তে রূপান্তরিত হয়, এরকম করে বিক্রিয়াটা হয়। এটা তোমাদের ফুল সিলেবাস, এটা লাগবে না। আমি আবারও বলতেছি, ফুল সিলেবাসে কোশ্চেন আসবে না, তবে জোসেফে আসতে পারে। 3 মোল Na2CO3 কতটি অণু আছে? তাহলে আমরা কি জানি? N = N/Na। তাহলে কি বলছে? 3 মোল। তাহলে মোল সংখ্যা 3 দেওয়া আছে, N বের করা লাগবে। তাহলে কি হবে? 3 × Na। এটাই হবে আমাদের অ্যান্সার।
এবার ফসফরাসের অণুতে কয়টি সমযোজী বন্ধন থাকে? ফসফরাস কিভাবে থাকে? P4 একটু আগে দেখাই নিয়েছিলাম না, এই যে এই, আর এই মাঝখান থেকে এরা যুক্ত থাকবে। তাহলে কয়টা সমযোজী বন্ধন? 1 2 3 4 5 6, তাহলে কয়টা হবে? 6টা। আচ্ছা, এখানে আমি আগে একটা চিত্র ভুল করছিলাম মনে হয়, তাহলে ফসফরাসে দাঁড়াও, এখানে মাঝখানে এটা দিই নাই, এরকম করে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে শুরুতে আমার একটা কোশ্চেন নিয়ে ঝামেলা লাগছিল, আমি একটু এটা তোমাদের একটু করে আসি। এটা বলছে নিচের কোনটি হওয়া সম্ভব নয়? প্রোপিন পাওয়া যায় হাইড্রোজেনেশন থেকে, তো বিক্রিয়া দুটো আলাদা হয়, এটা তোমাদের 9 10 এ নাই, তো তোমাদের ক্ষেত্রে বি নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে কোনটা হবে? তোমাদের জন্য বি নাম্বারটা হবে অ্যান্সার। কি হবে? প্রোপিন ইজ প্রোডিউসড বাই কার্বক্সিলেশন অফ সোডিয়াম প্রোপানাইড। প্রোপিন তো পাওয়া যায় না, অ্যালকিন পাওয়া যায়, সোডিয়াম প্রোপানাইড বলছে। এটাকে যদি আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে দিই, তাহলে কি পাবো? CH3 আর CH3, ঠিক আছে? তো এটা আরেকটা কোশ্চেনে একটু ঝামেলা ছিল, যেটা SW নাই বলছিলাম। আচ্ছা, এইখানে এইটার মনে হয় বি হবে, কপার সিলভার গোল্ড, গোল্ডের নিচে রনজেনিয়াম থাকে, আর জি মানে হলো রনজেনিয়াম, তো এটা বি নাম্বার অ্যান্সার হবে। এই কোশ্চেনটা ভালো ছিল, আমি খেয়াল করিনি এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে? তো এই গেল আমাদের কোশ্চেন সলভিং ক্লাস। তো আমাদের মোটামুটি এটাই। আর তোমাদের যদি যেগুলো SW দিছে এগুলিতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই গ্রুপে পোস্ট করবো, আর যদি কোনো কিছু বুঝতে ঝামেলা হয়, যেহেতু ক্লাসটা রেকর্ডেড যাচ্ছে, লাইভ নেওয়ার কথা ছিল, আমি অসুস্থ ছিলাম দেখে নিতে পারিনি, তো ওইটা তোমরা অবশ্যই ওই গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে? তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।